মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী সবাইকে অভিনন্দন। তোমাদের পদার্থবিজ্ঞান ক্লাস নিয়ে আমি আব্দুল লতিফ স্যার আছি তোমাদের সাথে। চলো এ পর্যায়ে তাহলে আমরা ক্লাসে চলে যাই। আজকে আমাদের পাঠ্য বিষয় হলো অধ্যায় 4 তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চৌম্বকত্ব। আমরা প্রথমে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া জিনিসটা কি এই বিষয়টা সম্পর্কে একটু ধারণা লাভ করি। তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া। তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া একটি পরিবাহী তারের মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহ চালনা করা হয় তাহলে এর চারপাশে একটি চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। এই ঘটনাটাকেই বলা হয় তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া। 1819 সালে ওয়েরস্টেড সর্বপ্রথম এই পরীক্ষাটি দেখান। আমরা এবার ওয়েরস্টেডের পরীক্ষা সম্পর্কে একটু ধারণা লাভ করি। ওয়েরস্টেড যখন এই পরীক্ষাটা দেখান তখন তিনি একটি চৌম্বক শলাকা ব্যবহার করেন। চৌম্বক শলাকাটি এর অক্ষকে কেন্দ্র করে ঘুরতে পারে, অর্থাৎ গতিশীল হতে পারে। এরকম একটি চৌম্বক শলাকা তিনি নিলেন। তারপর চৌম্বক শলাকার সাথে একটি সমান্তরালে একটি পরিবাহী তার স্থাপন করলেন। অতঃপর পরিবাহী তারের মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহ চালনা করা হলো, চৌম্বক শলাকাটি বিক্ষিপ্ত হতে থাকলো। যদি পরিবাহীর তড়িৎ প্রবাহের দিক পরিবর্তন করে দেওয়া হয় তাহলে দেখা গেল যে চুম্বক ক্ষেত্র শলাকাটি বিপরীত দিকে এবার বিক্ষেপ দেওয়া শুরু করে। অর্থাৎ তড়িৎ প্রবাহের ফলে একটি তারের চারপাশে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয় বলেই শলাকা চুম্বকটি বিচ্যুত হয়। এ থেকে তিনি সিদ্ধান্ত দিলেন যে কোন পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করলে এর চারপাশে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। এবার আমরা তড়িৎ ক্ষেত্র তথা তড়িৎ ক্ষেত্রে একটা পরিবাহী তার অথবা একটা গতিশীল আধান কি ধরনের বল লাভ করে সেই বিষয় নিয়ে এবার আলোচনায় আসি। একটি চৌম্বক ক্ষেত্রের কথা বিবেচনা করি। চৌম্বক ক্ষেত্রটা কিভাবে সৃষ্টি হলো এটা মুখ্য বিষয় না। কোনো একটি স্থানে যদি চুম্বক ক্ষেত্র সৃষ্টি করে সেই স্থানে যদি আধানকে গতিশীল করা হয় তাহলে আধানটি একটি লব্ধি বল লাভ করে। আমরা এই বিষয়টা দেখি যে এই বলটাই লব্ধি বলটা কয়েকটা বিষয়ের উপর নির্ভর করবে। এক নাম্বার বিষয়, একটি বিষয় হলো আধানের পরিমাণের উপর। আধানের পরিমাণ, আধানকে কিউ দ্বারা প্রকাশ করি। দ্বিতীয়ত আধানের বেগ, ভি। তৃতীয়ত চৌম্বক ক্ষেত্রের মান, চৌম্বক ক্ষেত্রের মান বি দ্বারা প্রকাশ করি। চতুর্থ আধানের বেগের দিক, আধানের বেগের দিক ও চৌম্বক ক্ষেত্রের দিকের মধ্যবর্তী কোণ এটা থিটা, ওই কোণের উপর। এই চারটি বিষয়ের উপর বলটি নির্ভর করে, লব্ধি বল। আরেকবার বলি, চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি একটি আধানকে গতিশীল করা হয় তাহলে সেই আধানটি একটি লব্ধি বল লাভ করে। সেই বলটা চারটি বিষয়ের উপর নির্ভর করে। একটি হলো আধানের পরিমাণ, আরেকটি হলো আধানের বেগ, আরেকটি হলো চৌম্বক ক্ষেত্রের মান,
এবং সর্বশেষ সেটি হলো আধানের বেগের দিক এবং চুম্বক ক্ষেত্রের দিকের মধ্যবর্তী কোণ। অর্থাৎ চুম্বক ক্ষেত্র একটা ভেক্টর রাশি, তার একটা নির্দিষ্ট দিক আছে। এই দিকের সাথে আধান কত কোণে গতিশীল হলো সেই কোণের উপর নির্ভর করবে। পরীক্ষণীয় মান থেকে আমরা যেটা জানতে পেরেছি যে এই লব্ধি বলটা F সেটা আধানের সমানুপাতিক, পরিমাণের সমানুপাতিক, আধানের বেগের সমানুপাতিক এবং চৌম্বক ক্ষেত্রের মানের সমানুপাতিক এবং আধানের বেগের দিক ও চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক, সাইন থিটা এর সমানুপাতিক। এখন এই রাশিগুলোর মানগুলোকে যদি আমি একক হিসেবে বিবেচনা করি, তাহলে এখান থেকে f সমান সমান k একটা ধ্রুবক লিখলাম q v b sin থিটা। যদি রাশিগুলো সব মান এক একক করে বিবেচনা করি এবং থিটা সমান 90 ডিগ্রি বিবেচনা করি, তাহলে আমাদের k সমান হবে 1 and k সমান 1 হলে আমি উক্ত সমীকরণে বসিয়ে দিলে f সমান পাবো q b v sin থিটা। এই পরিমাণ বল আমরা চৌম্বক ক্ষেত্রের মধ্যে পাবো। তাহলে কিভাবে? যখন চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটি আধানকে গতিশীল করা হবে তখন আধানটি একটি লব্ধি বল লাভ করবে, সেই বলের পরিমাণ হবে q v b sin থিটা। এবার আমরা এই বলটা কতগুলো বিষয়ের উপর নির্ভর করবে এই বিষয়গুলো একটু লক্ষ্য করি। এখান থেকে আমরা খেয়াল করি, যদি থিটার সমান 90 ডিগ্রি কোণ হয়, এক নাম্বার দিলাম এটা, তাহলে 0 ডিগ্রি হিসাব করি আগে, 0 ডিগ্রি হয় তবে f সমান দাঁড়াবে কি? আমরা এখানে পেয়েছিলাম f সমান q v b sin থিটা। থিটা যদি 0 ডিগ্রি বসানো হয়, থিটার মান যদি 0 ডিগ্রি হয়, অর্থাৎ চুম্বক ক্ষেত্রের দিক এবং আধানের গতির দিক একই হয়, একই দিকে হয় বা সমান্তরাল হয়, তাহলে এদের মধ্যবর্তী কোণটা হয় 0 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রি যদি আমি এখানে ব্যবহার করি তাহলে f সমান হবে 0, কেননা sin 0 ডিগ্রি সমান 0, সুতরাং সম্পূর্ণ মানটা গুণনফলটাই শূন্য হয়ে যাবে। আবার দ্বিতীয়টা, থিটার মান যদি 180 ডিগ্রি হয়, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের যে দিক তার ঠিক বিপরীত দিকে যদি আধান গতিশীল হয় বা সমান্তরালে গতিশীল হয়, তাহলে f সমান হবে 0, কেননা sin 180 ডিগ্রির মানও শূন্য, তাই f এর মানও হয়ে যাবে শূন্য। এবার থিটা সমান যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা f সমান পাবো q v b, কেননা sin 90 এর মান 1, তাহলে 1 দিয়ে গুণন করলে q v b পেয়ে যাব। এবার যদি চৌম্বক ক্ষেত্রের মধ্যে আধানটি স্থির থাকে, অর্থাৎ বেগ যদি শূন্য হয়, তাহলে আমরা এটাকে লিখতে পারি 0, কেননা বেগ 0 হলে পুরো গুণনফলই 0 হবে, সম্পূর্ণ গুণনফলটুকুই 0 হবে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, যদি একই দিকে চৌম্বক ক্ষেত্রের দিক যে দিক এবং আধানের গতিবেগ সেই দিক বা সমান্তরাল যদি হয়, তবে লব্ধি বলের পরিমাণ শূন্য পাওয়া যায়। চৌম্বক ক্ষেত্রের দিক যে দিক তার ঠিক বিপরীত দিকে বা সমান্তরালে যদি আধানের বেগ হয়, তাহলেও লব্ধি শূন্য পাওয়া যায়। লব্ধি বলটা সর্বোচ্চ হবে কখন? যখন চুম্বক ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র আর এটা আধানের বেগ, যখন চুম্বক ক্ষেত্র এবং আধানের বেগ পরস্পর 90 ডিগ্রি কোণে অবস্থান করে, সমকোণে অবস্থান করে,
অর্থাৎ চুম্বক ক্ষেত্রের সাথে সমকোণে আধান গতিশীল হলে লব্ধি বলের পরিমাণ সর্বোচ্চ হয়। আধান যদি স্থির রাখা হয়, চুম্বক ক্ষেত্রের মতে আধান স্থাপন করলাম কিন্তু গতিশীল হলো না, সেই ক্ষেত্রে লব্ধি বলের পরিমাণটা হবে শূন্য। তাহলে আমরা এখান থেকে একটা বিষয় পাচ্ছি, সেটা হলো চুম্বক ক্ষেত্রের মধ্যে একটি গতিশীল আধান একটি লব্ধি বল লাভ করে। এটি কেন হয়? চুম্বক ক্ষেত্র তো আছেই, তার মধ্যে একটা পরিবাহী তার দিয়ে তার মধ্যে যদি আধান গতিশীল করা হয়, অর্থাৎ আধান গতিশীল হলে নতুন করে আরেকটি চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। এই উভয় চুম্বক ক্ষেত্রের ক্রিয়ার ফলে একটি লব্ধি বল সৃষ্টি হয়। এই লব্ধি বলটাকে আমরা লরেন্জ বল হিসেবে বলে থাকি, এটাকে লরেন্জ বল বলেও ডাকা হয়। তাহলে লরেন্জ বলের যদি আমি সংজ্ঞা লিখি, তাহলে এভাবে বলতে পারি, চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটি গতিশীল আধান যে লব্ধি বল লাভ করে তাকেই লরেন্জ বল বলা হয়। তাহলে লরেন্জ বল কি? চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটি গতিশীল আধান যে লব্ধি বল লাভ করে তাকে লরেন্জ বল বলা হয়। আচ্ছা, আমরা এখান থেকে যেহেতু লব্ধি বল বল একটি ভেক্টর রাশি, তাহলে লব্ধি বলকে যদি ভেক্টর আকারে প্রকাশ করি তাহলে কি পাচ্ছি? আমরা পাইলাম F সমান Q V B sin থিটা। সুতরাং যদি ভেক্টর আকারে নির্দেশ করি Q into, এটাকে আমরা লিখতে পারি V ক্রস B sin থিটা। কেননা আমরা ক্রস গুণনের সূত্র থেকে জানি A ক্রস B সমান এটা AB sin থিটা। দুটি ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণের সাইনের গুণনফলকে বলা হয় ভেক্টর গুণন। এখানে আমি দেখতে পাচ্ছি B এবং V, VB বেগ এবং চুম্বক ক্ষেত্র এবং এদের মধ্যবর্তী কোণের সাইনের গুণনফল আকারে আছে। সুতরাং আমি এটাকে লিখতে পারি V ক্রস B, V ক্রস B, অর্থাৎ V ভেক্টর এবং B ভেক্টরের ক্রস গুণনফল। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে V একটি ভেক্টর রাশি, বেগ একটি ভেক্টর রাশি, চুম্বক ক্ষেত্র সেটিও একটি ভেক্টর রাশি। দুটি ভেক্টর রাশির গুণনফলে একটা লব্ধি ভেক্টর পাচ্ছি, সেটা বল। এই ভেক্টরের দিকটা কোন দিকে হবে, এই দিকটা নির্ণয় করার জন্য দুটি পদ্ধতি আছে। একটি হলো ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু সূত্র, আরেকটি হলো ফ্লেমিং এর ডান হস্ত সূত্র। ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু সূত্রটা কেমন হবে দেখো, এটি একটি ডান হাতি স্ক্রু নিতে হবে। ডান হাতি স্ক্রু অর্থাৎ ডান দিকে ঘুরালে স্ক্রুটা আটকাবে। একটি ডান হাতি স্ক্রুকে তড়িৎ প্রবাহের দিকে স্থাপন করে একটি পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করা হলো। এর সাথে যেদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে সেই দিকে ডান হাতি স্ক্রুটা স্থাপন করলাম। স্থাপন করার ফলে যেদিকে ঘুরালে স্ক্রুটার অগ্রভাগ তড়িৎ প্রবাহের দিকে অগ্রসর হবে। অর্থাৎ আমি যদি এখানে রেখে ডান হাতি স্ক্রু এইদিকে ঘুরাই, এইদিকে অর্থাৎ এরকম ভাবে ঘুরাতে থাকি, তাহলে স্ক্রুটা তড়িৎ প্রবাহের দিকে অগ্রসর হবে। তাহলে এই দিকটা হবে হলো চুম্বক ক্ষেত্রের দিক। তাহলে আমি আরেকবার বলি, একটি পরিবাহী তারের যেদিকে তড়িৎ প্রবাহিত হয় সেই বরাবর একটি ডান হাতি স্ক্রুর অভিমুখ স্থাপন করে একে ঘুরালে যেদিকে বৃদ্ধাঙ্গুলি যাবে ওই প্রান্তটা হবে চৌম্বক ক্ষেত্রের উত্তর মেরু। আর ফ্লেমিং এর ডান হস্ত সূত্রটা কি? ফ্লেমিং এর ডান হস্ত সূত্র দিয়ে চৌম্বক ক্ষেত্রটাকে আমরা বের করতে পারি। চৌম্বক ক্ষেত্রের দিক
ফ্লেমিং এর ডান হস্ত সূত্রটা হলো একটি পরিবাহী তারের অভিমুখে যেদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে সেদিকে যদি ডান হাতের বৃদ্ধাঙ্গুলি স্থাপন করি এবং বাকি আঙ্গুলগুলোর অভিমুখ চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করবে, তাহলে আমার বিষয়টা হলো তড়িৎ প্রবাহের অভিমুখে যদি আমি বৃদ্ধাঙ্গুলি স্থাপন করি তাহলে বাকি আঙ্গুলগুলোর অভিমুখ চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করবে। এবার আমরা আসি, চৌম্বক ক্ষেত্রের দিক পেয়ে গেলাম, এবার লব্ধি বলটা দিক কিভাবে নির্ণয় করব। লব্ধি বলের দিক ফ্লেমিং এর বাম হস্ত সূত্র দ্বারা আমরা নির্ণয় করব। ফ্লেমিং এর বাম হস্ত সূত্রটা হলো বাম হাতের 3টি আঙ্গুল বৃদ্ধাঙ্গুলি, তর্জনী, মধ্যমা পরস্পর সমকোণে স্থাপন করতে হবে, অর্থাৎ প্রত্যেকটি আঙ্গুল একটি আরেকটির সাথে সমকোণে অবস্থিত। এরকম অবস্থায় স্থাপন করলে যদি মধ্যমা বরাবর, আবারও দেখায়, মধ্যমা বরাবর তড়িৎ প্রবাহ বা আধানের বেগ, তর্জনী বরাবর চৌম্বক ক্ষেত্র নির্দেশ করা হয়, তাহলে লব্ধি বলটা হবে বৃদ্ধাঙ্গুলি বরাবর। আমি যদি এরকম স্থাপন করি, এইদিকে তড়িৎ প্রবাহ, এর সাথে 90 ডিগ্রি কোণে এইদিকে যাচ্ছে, এটা 90 ডিগ্রি কোণে, আচ্ছা আমি সোজা 90 ডিগ্রি রেখে দিই। এইদিকে যদি হয় চৌম্বক ক্ষেত্র, তড়িৎ প্রবাহ বা বেগ, আধানের বেগ, তাহলে এখানে যদি আমি স্থাপন করি অনেকটা এইরকম, অর্থাৎ এই আঙ্গুলটা আমার বোর্ডের এই সাথে যদি এইভাবে কম্পেয়ার করি, তড়িৎ প্রবাহের দিক এইদিকে যাচ্ছে, এটা আসলে উপরমুখী দেখা যাচ্ছে উপর দিকে, কিন্তু এটা হবে ভিতরের দিকে। তাহলে আমরা এইভাবে যদি বাম হাত স্থাপন করি তাহলে মধ্যমা বরাবর তড়িৎ প্রবাহ, তর্জনী বরাবর চৌম্বক ক্ষেত্র, লব্ধি বলটা হবে ঊর্ধ্বমুখী। এইটা সরাসরি বোঝানোর জন্য, বোর্ডের ভিতরের দিকে বোঝানোর জন্য আমি কিছুটা এইভাবে আঁকলাম, তাহলে আমার এই লব্ধি বলটা এইদিকে ক্রিয়াশীল, এটা বুঝতে পারবে। তাহলে আমরা এখান থেকে চৌম্বক ক্ষেত্রে একটি আধান গতিশীল করলে আধানটি একটি লব্ধি বল লাভ করে, এই লব্ধি বলটা নির্ণয় করার পদ্ধতিটা জানলাম, এবং লব্ধি বলটার দিক কিভাবে নির্ণয় করব সেটিও আমরা জানতে পারলাম। তো সবাইকে ধন্যবাদ, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে অন্য আরেকটি টপিকস নিয়ে তোমাদের সামনে চলে আসব। সবাইকে ধন্যবাদ।